ব্রাজিল ইজ ব্যাক। হ্যাঁ, এই কথাটা কিন্তু এখন আমরা তুলনামূলকভাবে বলতেই পারি, কারণ গতকাল কিন্তু ব্রাজিল 3-0 গোলে হাই থেকে হারিয়ে দিয়েছিল। প্রথম ম্যাচ আর এই ম্যাচ অনেকটা ফারাক দেখতে পেয়েছি আমরা ব্রাজিলের খেলায়। এই ম্যাচে ডন কার্লো আনচেলত্তি কিন্তু দুটি চেঞ্জ করেছিল। প্রথম চেঞ্জটা ছিল ইগর থিয়াগো, স্ট্রাইকারে ইগর থিয়াগোর জায়গায় কিন্তু তিনি নামিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনাকে। আর দ্বিতীয় চেঞ্জটা ছিল রাইট ব্যাক ইভানিসের জায়গায় কিন্তু এবারে কিন্তু চান্স দিয়েছিল ড্যানিলোকে। দুটো চেঞ্জের মধ্যে বেশি কার্যকরী ছিল ম্যাথিউস কুনার চেঞ্জটা। ম্যাথিউস কুনা কিন্তু এবছর ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে ম্যাথিউস কুনাকে কিন্তু যদি চান্স দেয় তাহলে কিন্তু ব্রাজিলের ভালোই হবে, আর সেটা কিন্তু আমরা দেখতে পেলাম ম্যাচে। দুটি গোল করলো ম্যাথিউস কুনা। আর ভিনিসিয়াস জুনিয়রের কথা কী বা বলবো, কার্লো আনচেলত্তির আন্ডারে কিন্তু এই ভিনিসিয়াস জুনিয়রকে সব থেকে ভয়ঙ্কর দেখাচ্ছে ব্রাজিল দলে। যতক্ষণ অবধি নেইমার খেলছে না, এই ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ব্রাজিল দলকে লিড করছে, অ্যাটাকিং লাইনকে কিন্তু লিড করছে। দুটো অর্ধে দুই রকম খেলতে দেখলাম ব্রাজিলকে। প্রথমার্ধে দেখলাম কন্টিনিউ অ্যাটাক করে গেল দুটো উইং থেকে, একদিকে রাফিনিয়া, একদিকে ভিনিসিয়াস জুনিয়র। আর ম্যাথিউস কুনা কিন্তু প্রপার নাম্বার 9 না, ওই জন্য কিন্তু কিছুটা নিচ থেকে অপারেট করছে, যেটা কিন্তু আমরা ইগর থিয়াগোকে আমরা করতে দেখিনি। প্রথম গোলটার ক্ষেত্রে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র অবদান অনেকটাই ছিল। তার শটটা কিন্তু রিবাউন্ডে কিন্তু ম্যাথিউস কুনা গোল করলো। আর দ্বিতীয় গোলটা কিন্তু অসাধারণ ফিনিশ করলো ম্যাথিউস কুনা, মা পায়ের জোরালো শটে কিন্তু জাল ছেড়ে দিল। আর ভিনিসিয়াস জুনিয়রের গোলটা সম্বন্ধে কি বলবো, তার কিন্তু বেশিটা ক্রেডিট আমি দেবো লুকাস পাকিওটাকে। এই ম্যাচে কিন্তু লুকাস পাকিওটা যথেষ্ট ভালো খেলেছে। প্রথম ম্যাচে কিন্তু তাকে দেখাই যায়নি, কিন্তু এই ম্যাচে কিন্তু তিনি দেখিয়ে দিয়েছে যে তিনি কিন্তু প্রথম দলে থাকার যোগ্য। তার পাশ থেকে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র ফিনিশ করলো। 3-0 গোলে কিন্তু ব্রাজিল এগিয়ে গিয়েছিল প্রথমার্ধেই। রাফিনিয়া কিন্তু এই ম্যাচে একটি চোট পেয়েছে। তার চোটটা কিন্তু হ্যামস্ট্রিংয়ে কিন্তু ইনজুরি হয়ে গেছে। কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা আগামী দিনে জানতে পারবো। যতদূর অবধি আমরা শুনতে পাচ্ছি যে আগামী ম্যাচের জন্য তো রাফিনিয়া খেলবে না। আর একটি ভালো খবর কিন্তু ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ভালো ফর্মে রয়েছে। আর নেইমার কিন্তু পরের ম্যাচের জন্য ফিট। এটা কিন্তু প্রেস ম্যাচ কনফারেন্সে কিন্তু কার্লো আনচেলত্তি কিন্তু জানিয়ে দিয়েছেন সে কিন্তু বেঞ্চে থাকবে। হ্যাঁ, হয়তো প্রথম থেকে শুরু করবে না, কিন্তু সে সাবস্টিটিউট হিসেবে কিন্তু নামতে পারে, কারণ আগামী দিনে কিন্তু ম্যাচ আরও কঠিন হতে চলেছে ব্রাজিলের জন্য। যখন নকআউট স্টেজে চলে আসবে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, তখন কিন্তু নেইমারকে দরকার অবশ্যই হবে এই ব্রাজিল দলে। কারণ তখন কিন্তু ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার যে পজিশনটা আছে, অর্থাৎ নাম্বার 10 পজিশনে কিন্তু নেইমারকে কিন্তু অবশ্যই লাগবে। কারণ এই ব্রাজিল দলে কিন্তু বেশ কিছু ফাঁকফোকর আছে। হাইতে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কমজোরি প্রতিপক্ষ, ওই জন্য কিন্তু আমরা সেরকমভাবে বুঝতে পারিনি। কিন্তু তবুও ব্রাজিলের কিন্তু আগামী দিনের জন্য কিন্তু নেইমারের ফিট হওয়াটা অবশ্যই দরকার। আর এই ম্যাচে কিন্তু আমি বেশ কয়েকটি জিনিস লক্ষ্য করেছি। রাইট ব্যাক কিন্তু ড্যানিলো কিন্তু বেশ ভালো মানিয়ে নিয়েছে। হ্যাঁ, সে কিন্তু তার গতিটা কিন্তু অনেকটা স্লো, কিন্তু সে কিন্তু তার রাইট ব্যাক পজিশনে বেশ ভালোই খেলছিল। এছাড়া ব্রাজিলের প্লাস পয়েন্ট দুটো স্টপার গ্যাব্রিয়েল এবং মার্কুইনেস, এই দুজনের কিন্তু সংমিশ্রণটা বেশ ভালো আমরা দেখতে পেয়েছি। এই দুজন কিন্তু ক্লাব ফুটবলও যথেষ্ট ভালো খেলেছে, এইটা কিন্তু ব্রাজিলের একটা প্লাস পয়েন্ট। আর লেফট ব্যাক পজিশনে কিন্তু স্যান্টোসকে কিন্তু আমরা ভালো খেলতে দেখলাম। ডগলাস স্যান্টোস কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। এছাড়া ব্রাজিলের গোলকিপার কিন্তু অ্যালিসন কিন্তু দ্বিতীয়ার্ধে 3 থেকে 4টি বল ভালো সেভ করেছে। অ্যালিসনের একটু পরীক্ষা হয়ে গেল, সে কিন্তু 3টে না 4টে বল ভালো সেভ করেছে। আর এই নিয়ে তার কিন্তু 5 নম্বর ক্লিন শিট হয়ে গেল বিশ্বকাপে, 6 নম্বর ক্লিন শিট কিন্তু তার হয়ে গেল। এই ম্যাচে কিন্তু ব্রুনো গুইমারেজের খেলাটা আমার খুব ভালো লেগেছে। সে কিন্তু নিচ থেকে অপারেট করছিল, রাইট ব্যাক পজিশনে যাচ্ছিল, ডিফেন্সে আসছিল, বল ওভারল্যাপে যাচ্ছিল, পাস করছিল, মিডিল থার্ড অনুযায়ী রান করছিল, অনেকটা জায়গা নিয়ে কিন্তু খেলছিল ব্রুনো গুইমারেজ। আর ক্যাসিমিরোকেও কিন্তু দেখলাম বেশ ভালো খেলতে। হ্যাঁ, তার বয়সটা একটু হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু ক্যাসিমিরো কিন্তু আগের ম্যাচের চেয়ে বেশ ভালো খেলেছে। আর লেফট উইংয়ে তো ভিনিসিয়াস জুনিয়রের কথা বলেই দিলাম, লুকাস পাকিওটা এই ম্যাচে ভালো খেলেছে। ম্যাথিউস কুনাকে আলাদাভাবে কী বলবো, সে আর তার পায়ে কিন্তু ছোটো ছোটো টাচ আছে, ভালো 1-2 খেলে বেরিয়ে যেতে পারে। আমরা দেখলাম ম্যাথিউস কুনাকে খেলালে সে কী করতে পারে। আর দ্বিতীয়ার্ধে কিন্তু ব্রাজিল এনরিককে নামালো, এনরিক কিন্তু নেমেই গোল করে দিয়েছিল, কিন্তু গোলটা অফসাইডের জন্য বাতিল হয়ে গেল। আরেকটি প্লেয়ার গ্যাব্রিয়েল মার্টিনেলি, আর্সেনালের এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। তার কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের সাথে একটি ওয়ান টাচ ফিনিশ যেটি করতে গেছিলো, ক্রস বারে লেগে ফিরে এলো, ওইটা যদি গোল হতো
এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের কিন্তু সেরা অ্যাসিস্ট হতো ওটা, কারণ যেরকমভাবে সে ওয়ান টাচ খেলে বেরিয়ে গেল, অসাধারণ কিন্তু মেরেছিল কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনেলি, অল্পের জন্য বলটি গোল পোস্টে লেগে গেল, এছাড়া অফসাইড মনে হয় হয়েছিল ওইটা। এছাড়া ব্রাজিল দ্বিতীয়ার্ধে কিন্তু কিছুটা ডিফেন্সিভ খেললো, কারণ কার্লো আনচেলত্তি হয়তো বলে দিয়েছিল যে 3 গোল ইজ এনাফ ফর টুডেস ম্যাচ, আমরা একটিও গোল খাবো না, ক্লিন শিট রাখবো। ওই অনুযায়ী কিন্তু ব্রাজিল সেকেন্ড হাফে খেললো, যথেষ্ট ভালো খেললো, 3 পয়েন্ট পেলো। এই মুহূর্তে ব্রাজিল কিন্তু তাদের কিন্তু গ্রুপ সিতে 1 নম্বর পজিশনে রয়েছে 4 পয়েন্ট নিয়ে, সেম পয়েন্ট কিন্তু মরক্কোর রয়েছে। তারা কিন্তু গোল জিডির জন্য শুধুমাত্র ব্রাজিল 1 পয়েন্ট মানে গ্রুপ টপ আছে। এরপরের যে ব্রাজিলের ম্যাচটা স্কটল্যান্ডের সঙ্গে হতে চলেছে, সেইটি কিন্তু বেশ ভাইটাল ম্যাচ হতে চলেছে, কারণ স্কটল্যান্ডের কিন্তু 3 পয়েন্ট রয়েছে, তারা কিন্তু লাস্ট ম্যাচ, তারা কিন্তু অত সহজে ছেড়ে দেবে না। সুতরাং ব্রাজিলকে কিন্তু সেই ম্যাচটা জিততেই হবে যদি গ্রুপ টপ করতে হয়। আর গ্রুপ টপ করতে পারলে কিন্তু ব্রাজিলের তুলনামূলক একটু কমজোরি প্রতিপক্ষ পড়বে, দ্বিতীয় ফিনিশ করলে কিন্তু একটু টাফ প্রতিপক্ষ করতে পারে। ব্রাজিল কিন্তু গ্রুপ টপ করতে হবে, কারণ মরক্কো ব্রাজিল দুজনেরই সেম পয়েন্ট। মরক্কোর কিন্তু নেক্সট ম্যাচটা হাইতির সাথে রয়েছে, আশা করছি তারা হাইতিকে হারিয়ে দেবে। ব্রাজিলকে কিন্তু জিততে হবে, আর ব্রাজিল জিতলে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাবে। আর অন্তত 2 গোলের ব্যবধানে ব্রাজিলকে জিততে হবে, তাহলে মরক্কোকে 4-এর বেশি গোল করতে হবে, যেটা কিন্তু একটু শক্ত মরক্কোর জন্য। তো আজকের টোটাল ম্যাচটা আমি অ্যানালাইসিস করলাম, এই ভিডিওটা বানালাম। যে ব্রাজিলের প্রথম ম্যাচে কমজোরি ছিল, সেগুলো কিন্তু এই ম্যাচে ব্রাজিল রিকভারি করেছে। বেশ কিছু প্লাস পয়েন্টও আমি তোমাদের বললাম। তোমাদের কীরকম লেগেছে ব্রাজিলের খেলা তোমরা কমেন্ট করে জানিও। আর নেইমারকে কি পরের ম্যাচে তোমরা দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও। আর ব্রাজিল কতদূর যেতে পারবে বিশ্বকাপে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এরকমই ভিডিও নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো নেক্সট ভিডিওতে। ততদিনে ভালো থাকবে।